এখন আমরা কথা বলতে চাই সেন্টেন্স কনস্ট্রাকশন নিয়ে। কারণ সেন্টেন্স কনস্ট্রাকশনটা হলো একটা ভাষা শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কারণ আপনি জানেন যে বাক্যই হলো ভাষার বাহন। বাক্য ছাড়া মনের ভাব প্রকাশ করা যায় না। এখন বাক্য যদি আপনি শুনতে পারেন তাহলে আপনার শোনা ক্লিয়ার, যদি আপনি বাক্য লিখতে পারেন তাহলে আপনার লেখা ক্লিয়ার, বাক্য যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার পড়া ক্লিয়ার, বাক্য যদি আপনি বলতে পারেন তাহলে আপনার বলা ক্লিয়ার। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যে বাক্য তৈরি, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এখন বাক্য তৈরি করতে গেলে আমাদের হাজার হাজার গ্রামাটিক্যাল টপিক শেখা লাগে না। বাক্য তৈরি করা খুবই সহজ। বাক্য তৈরি করতে গেলে আপনাকে মাত্র তিনটা জিনিস সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। এই তিনটা জিনিস সম্পর্কে যদি আপনি ক্লিয়ার ধারণা তৈরি করতে না পারেন, কিংবা কোনোটাতে যদি অস্পষ্টতা থাকে আপনার বোঝায়, তাহলে আপনার পক্ষে বাক্য তৈরি করা কখনো সম্ভব না। বাক্য হবে কিন্তু সে বাক্য ঠিক হবে না। ঠিকঠাক বাক্য তৈরি করতে না পারলে কিন্তু আসলে আমার কাজ হবে না। এখন বাক্য তৈরি করতে গেলে লাগে কি? বাক্য তৈরি করতে গেলে তিনটা জিনিস সম্পর্কে যে স্পষ্ট ধারণা লাগে বললাম, সেই তিনটা জিনিস কি কি? প্রথমে আপনাকে বুঝতে হবে বাক্যের মালিক কে। বাক্যের মালিক কে? কারণ মালিক ছাড়া কোনো বাক্য হইতে পারবে না। এরপর আপনাকে বুঝতে হবে বাক্যের মধ্যে আছেটা কি। বাক্যের মধ্যে থাকেই দুইটা জিনিস, একটা থাকে কাজ আর থাকে বর্ণনা। হয় বাক্যের মধ্যে কোনো একটা কাজ নিয়ে কথা হবে, অথবা বাক্যের মধ্যে কোনো একটা জিনিসের বর্ণনা নিয়ে কথা হবে। এটাই বাক্য। তাহলে দুইটা জিনিস বুঝতে পেরেছেন? প্রথম হলো বাক্যের মালিক চেনা, দুই নম্বর কাজ বাক্যের মধ্যে কি আছে সেটা খুঁজে বের করা, কাজ আছে নাকি বর্ণনা আছে। এরপরে তিন নাম্বার যে জিনিসটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো টেন্স। এখন টেন্স জিনিসটার সঙ্গে আমাদের সবারই পরিচয় আছে এবং আমরা জানি সারা জীবন ধরে আমরা টেন্সই শিখে যাই, কিন্তু টেন্স সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা অর্জন করতে পারি না। কিন্তু টেন্স শেখা খুবই সহজ যদি আপনি সেন্সটা ধরতে পারেন। আপনাকে টেন্স শিখতে হবে না, আপনাকে শিখতে হবে সেন্স অফ টেন্স। টেন্স শিখতে আসলে খুব বেশি জিনিস লাগে না। আপনাকে তিনটা চিহ্ন আপনি মাথায় যদি রাখতে পারেন তাহলে আপনি যে কোনো টেন্স চিনতে পারবেন। এখন আগে বুঝে নেন টেন্স শেখাটা কেন গুরুত্বপূর্ণ। যে কোনো বাক্য, সেটা তার জন্যে যে কোনো একটা টেন্স থাকে, মানে কি সেই বাক্যটা যে কোনো একটা সময়ে অবস্থান করবে। এখন সময়কেই বলে টেন্স। এখন আমাদের দেশে টেন্সের সংজ্ঞা হলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, কিন্তু সব বাক্যে তো ক্রিয়া থাকে না। আমি তো আগেই বললাম আপনাকে, বাক্যের মধ্যে শুধু কাজ থাকে না, বাক্যের মধ্যে বর্ণনাও থাকে। এখন বর্ণনা যে বাক্যগুলোর মধ্যে থাকে তার কি আসলে কোনো টেন্স নাই? অবশ্যই টেন্স আছে, কারণ যে কোনো বাক্য কোনো একটা সময়ে অবস্থান করে। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা এই সেন্স অফ টেন্সের ব্যাপারে। এখন তাহলে আমরা বুঝে নেই যে টেন্সটা আমি আসলে কিভাবে চিনব, তারপরে আমরা বাক্য কীভাবে তৈরি করতে হয় সেটাতে যাচ্ছি। এখন টেন্স আছেই তিনটা। সময় শুরু হয় অতীতকাল থেকে, অতীতকালকে বলে পাস্ট টেন্স। আর বর্তমান, তো বর্তমান সময় যেখানে আমরা অবস্থান করছি সেটাকে বলে প্রেজেন্ট টেন্স। আর যেটা আমাদের জীবনে এখনো আসে নাই, সামনে আসবে, সেই সময়কে আমরা বলি ফিউচার টেন্স। এখন পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এখন প্রত্যেকটা টেন্সের গ্রামাটিক্যাল ভাগ আছে চারটা করে, 3 4 12টা ভাগ আছে তার মানে টেন্সের। এখন এই 12টা ভাগ শিখতে যেয়ে আমাদের সারা জীবন ব্যয় হয়ে যায়, কিন্তু আমাদের টেন্স শেখা শেষ হয় না। অনেকে তো চেষ্টা করতে করতে কবর পর্যন্ত চলে যায়, কিন্তু তারপরেও টেন্স শেখা শেষ হয় না। আর আমি আপনাকে এখনই বুঝিয়ে দিব টেন্স শেখা কতটা সহজ, টেন্স কিভাবে চিনতে হয়, কত সহজে আপনি টেন্সের ধারণাটা অর্জন করতে পারেন। এর জন্য আপনাকে 3টা বাংলা বর্ণ মনে রাখতে হবে, ব, ল এবং ম। এই 3টা বর্ণ যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি টেন্স চিনতে পারবেন। টেন্স থাকে যে শব্দটা দিয়ে কাজ বোঝায় সেই শব্দের মধ্যে টেন্স থাকে, অথবা যে শব্দটা দিয়ে বর্ণনা বোঝায় সেই শব্দের মধ্যেই টেন্স থাকে। যেমন আমি খাই, এখন খাই এটা কি খেয়েছিলাম? অতীতকাল না। আবার খাবো ভবিষ্যৎকাল, তাও না। আমি খাই তার মানে কোন কাল? প্রেজেন্ট টেন্স। এখন এই টেন্সটা আছে কোথায়? খাইয়ের মধ্যে। এখন আপনাকে এই যে শব্দটা দিয়ে খাই বোঝাচ্ছে, এই শব্দটার মধ্যে ব আছে, ল আছে না ম, ব, ল, ম কোনোটা আছে কিনা নাকি কোনোটা নাই সেটা খুঁজে বের করতে হবে, তাহলেই আপনি যে কোনো টেন্স চিনতে পারবেন।
যদি এখানে হতো যে আমি খাবো, তার মানে এখানে কি আছে? ব আছে। বস এই ব আছে মানে কি? এটা কোন কাল? ব থাকলে ভবিষ্যৎকাল। যদি খেয়েছিলাম, ল ম আছে, তার মানে কি? এটা কোন কাল? অতীতকাল। আর আমি খাই, এর মধ্যে ব নাই, ল ম নাই, তার মানে কি? এটা কোন কাল? প্রেজেন্ট বর্তমান কাল। তার মানে ব থাকলে ভবিষ্যৎকাল, ল ল ম থাকলে অতীতকাল, আর ব ল ম কোনোটাই না থাকলে প্রেজেন্ট বর্তমান কাল। তাহলে আপনি ক্লিয়ার যে টেন্স আসলে কিভাবে চিনতে হবে? জি জি এই ব্যাপারে কোনো জটিলতা কঠিনতা আছে? আর জি না স্যার। কোনো কঠিনতা নাই। এখন টেন্সের যে 12টা ভাগ আছে, 12টা ভাগ আমাদের জীবনে কোনো কাজে লাগে না, বাস্তবতায় এগুলো কোনো কাজেই লাগে না। পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য শুধুমাত্র 12টা টেন্স কাজে লাগে। এবং এমন কিছু টেন্স আছে যেগুলো শুধুমাত্র সেই টেন্সের উদাহরণ দেওয়ার জন্য ছাড়া তার আর কোনো ব্যবহার পৃথিবীর কোথাও নাই। ঠিক আছে? হ্যাঁ। তো এখন আমাদের বুঝতে হবে যে কয়টা টেন্স আমরা বুঝবো। আমরা 6টা টেন্স বুঝলেই আমার যে কোনো কথাকে আমি ইংরেজি ভাষায় শুদ্ধভাবে বর্ণনা করতে পারবো কিংবা বলতে পারবো। ক্লিয়ার? সেই 6টা টেন্স কি? প্রত্যেক টেন্সের 2টা করে ভাগ আপনি শিখবেন। বর্তমান কালের 2টা, অতীতকালের 2টা, ভবিষ্যৎকালের 2টা, 3 দুগুণ 6টা। এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা আপনাকে আমি দিয়ে দিলাম যে ব ল লাম যদি এগুলো না থাকে তাহলে কোনটা কি হবে, কি থাকলে কি হবে, আপনি এখন ক্লিয়ার ধারণা পেয়েছেন? ব থাকলে কি হবে? ব থাকলে ভবিষ্যৎকাল। আমি খাবো, আমি খাইতে থাকবো, এটা হলো ভবিষ্যৎকালের 2টা টেন্স। একটা ইনডিফিনাইট, একটা কন্টিনিউয়াস। পাস্টের কি? আমি খেয়েছিলাম, তারপর এটা হলো পাস্ট ইনডিফিনাইট। আমি খাচ্ছিলাম, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। এন্ড প্রেজেন্ট কি? আমি খাই, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট। আমি খাচ্ছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই 6টা ক্লিয়ার? এখন জি স্যার। কোনো অস্পষ্টতা আছে? কোনো অস্পষ্টতা নাই। এখন তাহলে আপনাকে যে কোনো বাক্য তৈরি করার জন্য আপনি প্রস্তুত। ঠিক আছে? এবার আর একটা প্রস্তুতির ব্যাপার আছে বাক্যের মালিক চেনার ক্ষেত্রে। এখন আমরা স্পষ্ট ধারণা লাভ করতে পারি নাই বাক্যের মালিক আসলে কে কে হতে পারে, সেটা আমরা একটু বুঝে নেই। সারা পৃথিবীর যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু, যে কোনো প্রাণী কিংবা যে কোনো আইডিয়া বাক্যের মালিক হতে পারে। ক্লিয়ার? এখন এই পৃথিবীতে মানুষই আছে 800 কোটি, এর বাইরে কোটি কোটি প্রাণী আছে, কোটি কোটি বস্তু আছে, নানান ধরনের আইডিয়া আছে। এখন সবগুলোকে 6টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা যায়। তার মানে বাক্যের মালিক হতে পারবে অনলি 6 জন মানুষ, মাত্র 6 জন মানুষ। সেটা যে কোনো বস্তু হোক, যে কোনো প্রাণী হোক, যে কোনো কিছু হোক, আমরা তাকে এই 6টা ক্যাটাগরির মধ্যে ফেলে দিব। যে কোনোভাবেই আমরা এখানে ফেলতে পারবো, ফেলানো খুব সহজ। এই 6টা ব্যক্তি কারা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যারা বাক্যের মালিক হতে পারে। আমি বাক্যের মালিক হতে পারে, আমরা বাক্যের মালিক হতে পারে, তুমি বাক্যের মালিক হতে পারে, তোমরা বাক্যের মালিক হতে পারে। আর আমি, আমরা, তুমি, তোমরা 4 জন গেল। আরও যে 2 জন আছে, এই 2 জনের মধ্যে পৃথিবীর সকল মানুষ, সকল প্রাণী, সকল বস্তু, সকল আইডিয়া সব কিছুকেই ক্যাটাগরাইজ করে ফেলা যায়। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি মানে কি, কাকে বোঝায়? আমি মানে নিজেকে বোঝায়। যখন আমি বলছি আমি খাই, তখন বাক্যের মালিক আই, আমি নিজেই। যখন আমার নামকে উচ্চারণ করা হচ্ছে যে আমার নাম শরীফ, যদি কেউ বলে যে শরীফ খায়, এখন শরীফ তো আর আমি না, আমি নিজের নাম দিয়ে কেউ বলে না কিন্তু যে শরীফ খায়, আর একজনের নাম দিয়ে বলে যে রহিম খায়, করিম খায়। এখন যখনই সেটা কোনো নাম হয়ে যাচ্ছে, আমি আর নেই, যখনই কোনো নাম হয়ে যাচ্ছে, তখন যদি সেটা 5 নাম্বার লোক। ক্লিয়ার? 5 নাম্বার লোক। আর যখন একাধিক লোকের নাম চলে আসতেছে, কিংবা একাধিক বস্তুর নাম চলে আসতেছে, কিংবা একাধিক প্রাণীর নাম চলে আসতেছে, তখন সেটা 6 নাম্বার লোক। ক্লিয়ার? তাহলে কোনটা 1 নাম্বার লোক, কোনটা 2 নাম্বার লোক, কোনটা 3 নাম্বার লোক, কোনটা 4 নাম্বার লোক, কোনটা 5 নাম্বার লোক, কোনটা 6 নাম্বার লোক, এই ব্যাপারে স্পষ্ট ধারণা কি পেয়েছেন? জি স্যার। আর একটু চিন্তা ভাবনা কিংবা একটু সামনে আগালেই আপনি আরো স্পষ্ট হতে পারবেন। তাহলে বাক্যের মালিক হতে পারে মাত্র 6 জন লোক। এটা বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এখন এটা যদি বুঝতে না পারেন, আপনি কোনো বাক্য ঠিকঠাক ভাবে শুরুই করতে পারবেন না। ঠিকভাবে বাক্য তৈরি করা তো পরের কথা, আপনি বাক্য শুরুই করতে পারবেন না। শুরু করবেন, শুরুতেই ভুল হয়ে যাবে। কারণ আমরা জানি ইংরেজি একটা ভার্ব নির্ভর ভাষা। এখন ভার্ব নির্ভর ভাষা যেহেতু, তখন ওই ভার্ব বসাতে গেলেই আমার এই বাক্যের মালিক লাগবে।
কারণ বাক্যের মালিক যদি আমি ঠিকভাবে চিহ্নিত করতে না পারি, ভার্বকে ঠিকভাবে চিহ্নিত করতে পারবো না। আর ভার্বকে ঠিকভাবে চিহ্নিত করতে না পারলে বাক্য হবে না, বাক্য হবে না, ভুল হয়ে যাবে। ভুল হয়ে যাবে। আচ্ছা, এখন বাক্যের মালিক চিনেছেন, বাক্যের মধ্যে কাজ আছে নাকি বর্ণ আছে সেটা খুঁজে বের করতে হবে, এটা জেনেছেন। জি। আর কি করতে হবে, সেন্স অফ টেন্স লাগবে, এটা বুঝেছেন। জি। এইবার আমরা সামনের দিকে অগ্রসর হই। সামনের দিকে অগ্রসর হতে গেলে এবার আমরা যে কোনো বাক্য তৈরি করা শিখব। বাক্য ছোট নাকি বড় সেটা কোনো ব্যাপার না, বাক্যের মালিককে আর বাক্যের মধ্যে যে কাজটা আছে কিংবা যে বর্ণনাটা আছে সেটাকে বাক্যের মালিকের পাশাপাশি বসাতে পারাটাই বাক্য তৈরি করার একমাত্র উপায়। আচ্ছা। এই উপায়টা, এই শুধুমাত্র একটা জিনিস জানলেই আপনার জন্য যে কোনো বাক্য তৈরি করা জল ভাত। এখনই আমরা দেখার চেষ্টা করব। জি। আমরা শুরু করেছিলাম আমি খাই দিয়ে, তাই না? জি। এখন এটা সবচেয়ে কমন বাক্য যে আমি খাই, আই ইট, Eats। এটাই বাক্য। এখন এই বাক্যকে যদি আমি বলি আপনাকে একটা লম্বা বাংলা বাক্য বলি, এইটুকু বাক্য দিয়ে, খাই দিয়েই, আচ্ছা। যে আমি প্রতিদিন সকালে বাড়িতে আমার মা অথবা আমার পরিবারের সাথে ভাত খাই। হ্যাঁ। বাক্যটা, বাংলা বাক্যটা কি বুঝতে পেরেছেন? জি। বলেন তো কি বাংলা বাক্যটা কি বললাম? আমি প্রতিদিন সকালে মা বাবার সাথে ভাত খাই। মা বাবার সাথে বাড়িতে মা বাবার সাথে ভাত খাই। এখন আপনাকে বুঝতে হবে বাংলা বাক্যে কাজটা থাকে একদম বাক্যের শেষে। বাক্য যত বড় হোক কিংবা যত ছোট হোক, আমরা যখন শুরু করেছিলাম তখন ছিল আমি খাই, সেখানেও আমির পরে খাই ছিল বাক্যের শেষে। এখন এত বড় করলাম যে আমি প্রতিদিন সকালে বাড়িতে আমার পরিবারের সাথে ভাত খাই, এখানেও খাইটা কোথায় আছে? শেষে। বাংলা বাক্যে কাজটা থাকে বাক্যের শেষে, আর ইংরেজি বাক্যে কাজটা থাকে বাক্যের মালিক থাকে বাক্যের শুরুতে, তার পরপরই কাজটা থাকে, আর বাদ বাকি সবগুলো এমনি বসে যায়। এখন বাক্যের মালিককে আর এই কাজটাকে আমি আমার ভাষায় বলি, বাক্যের মালিকের নাম হলো হার্ট অফ দ্য সেন্টেন্স। হার্ট অফ দ্য সেন্টেন্স। হার্ট অফ দ্য সেন্টেন্স কাকে বলে? বাক্যের মালিক যে, সেই হলো হার্ট অফ দ্য সেন্টেন্স। আর বাক্যের মধ্যে যেটা কাজ আছে কিংবা যে বর্ণনাটা আছে সেটার নাম হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস অফ দ্য সেন্টেন্স। এখন এই হার্ট আর নিউক্লিয়াসকে পাশাপাশি বসাতে পারলেই যত বড় বাক্যই হোক আপনি তৈরি করে ফেলতে পারবেন। ক্লিয়ার? এখন দেখার চেষ্টা করি। বাদ বাকি সব কিছুই আমরা জানি, তার জন্য কোনো গ্রামার লাগে না, শুধু লাগে কিছু নাট বোল্ট। নাট বোল্ট? হ্যাঁ, নাট বোল্ট লাগে। নাট বোল্টের কাজ কি? একটার সাথে আরেকটা জুড়ে দেয়া। তো নাট, এখানে এই বাক্য তৈরিতেও কিছু নাট বোল্ট লাগে একটা শব্দের সাথে একটা শব্দ জুড়ে দেওয়ার জন্য, যেগুলো বিভিন্ন নাম আছে। আসলে নামটাও আমাদের শেখার দরকার না, আমাদের দরকার ব্যবহার করতে শেখা। এখন এই যে বাক্যটা বললাম লম্বা বাক্য, এই বাক্যটাকে ইংরেজি করার চেষ্টা করি। আমি প্রতিদিন সকালে বাড়িতে আমার পরিবারের সাথে ভাত খাই। এখন এই বাক্যের মধ্যে বাক্যের মালিককে আমি। এখন বাক্যের মালিক যখন আমি ইংরেজি কি? আই। এটা কয় নাম্বার লোক? এটা এক নাম্বার লোক। ক্লিয়ার তো? এখন আমি এক নাম্বার লোক, আই বসায় দিলাম। আর খাওয়া ইংরেজি কি? ইট। আই ইট। এইবার দেখেন আমি খাই। এবার আমি খাইকে প্রশ্ন করতে থাকেন, প্রশ্ন করতে থাকলে আপনার যতগুলো এই যে বাক্য যত লম্বা ছিল, এই লম্বাটা দেখেন কিভাবে আপনার জন্য সহজ হয়ে যায়। আপনাকে প্রথমে তো দেখেই মনে হয়েছিল না বাক্য অনেক বড় বাক্য আমি কিভাবে তৈরি করবো, এখন দেখবেন যে কিভাবে সহজ হয়ে যায়। আই ইট, কি খান? ভাত খাই। আই ইট রাইস। কোথায় খান? বাড়িতে। বাড়িতে ইংরেজি কি? হাউস। আর বাড়িতে একারের জন্য একটা নাট লাগবে। তাহলে এই ইন হাউস নাকি অ্যাট হাউস, যে কোনো একটা বসাতে পারবেন না? ইন হাউস। হ্যাঁ, আই ইট রাইস ইন হাউস অথবা অ্যাট হাউস, যেটা ওইগুলো একটা বসান। আই ইট রাইস ইন হাউস অথবা অ্যাট হাউস বসালেন। কখন খান? সকালে। সকালে ইংরেজি কি? সকালে ইন দ্য মর্নিং। কার সাথে খান? আমার বাবা মার সাথে। তাহলে বাবা মার সাথে ইংরেজি কি? উইথ মাই প্যারেন্ট। তাহলে বাক্যটা কি হলো? প্রথম থেকে শুরু করেন তো। আই ইট রাইস ইন হাউস উইথ মাই, সকালে ইন দ্য মর্নিং উইথ মাই প্যারেন্টস। এখন এই বাক্য হয়েছে। এবার ধরেন এই বাক্যটাকে আরো অন্য একটা বাক্য করি। ধরেন শুধু খাই দিয়ে তোর বাক্য হয় না, অনেক ধরনের কাজ আছে, নানান ধরনের কাজ আছে। ধরেন যে রহিম পড়ে। হ্যাঁ, এখন এটাই মূল বাক্য। বাংলা বাক্য এরকম ছোট, ইংরেজি বাক্য এরকম ছোট, আর লম্বা যেগুলো থাকে ওগুলোর নাম এক্সটেনশন। এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হয় না। আপনাকে বলেছি বাক্য তৈরি করার এক নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? বাক্যের মালিক
এবং যে কাজটাকে পাশাপাশি বসায় দেয়া, তার মানে কি হার্ট আর নিউক্লিয়াসকে পাশাপাশি বসায় দিলে বাক্য আপনার জন্য তৈরি হয়ে গেল, আর বাদ বাকি সব ইনফরমেশন স্ট্যাকিং, তথ্য এক জায়গায় করা। এখন তথ্য এক জায়গায় করতে গেলে এটা এক্সটেনশন এমনিই বসে যায়, আপনি যে কেউ পারে, কিন্তু আসলে আমরা বুঝতে চাই না যে বাক্যের মালিক কে আর বাক্যের মধ্যে নিউক্লিয়াস কোনটা। এই হার্ট আর নিউক্লিয়াস যদি আপনি চিনতে না পারেন তাহলে আসলে হবে না। এখন যদি আমি বলি রহিম পড়ে, রহিম কয় নম্বর লোক? রহিম 5 নম্বর লোক। 5 নম্বর লোক। কিভাবে বুঝলেন 5 নম্বর লোক? এই যে আমি, আমরা, তুমি, তোমরা বাদে, মানে যে কোনো একজন। আচ্ছা, এই যেখানে একজন হলে 5 নম্বর, যদি একাধিক হয় তাহলে 6 নম্বর। ক্লিয়ার? আচ্ছা, খুব সহজে বুঝতে পেরেছেন। এখন সহজে বুঝতে পারলে আসলে শেখাটাও খুব সহজ হয়ে যায় তার জন্য। এখন রহিম পড়ে, এখন 5 নম্বর লোক যখন, তখন ওই কাজের সব কাজ বোঝায় যে শব্দটা দিয়ে, তার শেষে একটা ইয়েস অথবা ইএস লাগে বর্তমান কালে। ক্লিয়ার? এখন রহিম পড়ে, পড়ে ইংরেজি কি? রিড। রিড। এখন 5 নম্বর লোক যেহেতু, রিডের সাথে একটা ইয়েস অথবা ইএস লাগবে, তাহলে কি লাগবে? রিডস। রহিম রিডস। এখন রহিম রিডস, এই বাক্যকে আমি এখন বড় করে দেবো আপনার জন্য। কিভাবে বড় করব? রহিম প্রতিদিন রাতে স্কুলে তার শিক্ষকদের সাথে পড়ে, কিংবা তার বন্ধু, রহিম প্রতিদিন সকালে স্কুলে তার বন্ধুদের সাথে পড়ে। বাক্য যে কোনোটা নেন, আপনি কোনটা নিচ্ছেন? শেষেরটা না আগেরটা? এই শেষেরটা। তাহলে রহিম প্রতিদিন সকালে স্কুলে তার বন্ধুদের সাথে পড়ে। প্রথমে ছিল কি রহিম পড়ে, আর এখন কি হলো? রহিম প্রতিদিন সকালে স্কুলে তার বন্ধুদের সাথে পড়ে। এখন এই বাক্য অনেক বড় বাক্য। এখন আগের বড় বাক্যটা কিন্তু আপনি করতে পেরেছেন, এবং যে কেউ পারবে, এটা কোনো ব্যাপারই না। শুধুমাত্র আপনার কাজ বাক্যের হার্ট আর নিউক্লিয়াসকে পাশাপাশি বসানো। এখন হার্ট আর নিউক্লিয়াস কি? রহিম রিডস। এখন রহিম রিডস কোথায় পড়ে? স্কুলে পড়ে। স্কুলে পড়ে। স্কুলে, তাহলে ইংরেজি কি? টু স্কুল। টু স্কুল না ইন স্কুল? কিংবা অ্যাট স্কুল, যা একটা দেন। রহিম রিডস ইন স্কুল। কখন পড়ে? সকালে। সকালে। সকালে ইংরেজি কি? ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং। রহিম রিডস ইন স্কুল ইন দ্য মর্নিং। কাদের সাথে পড়ে? বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে। ইংরেজি কি? উইথ ফ্রেন্ডস। আচ্ছা, তাহলে বাক্যটা প্রথম থেকে কি হলো এই পর্যন্ত? রহিম রিডস স্কুলে, মানে ইন দা স্কুল। কাদের সাথে পড়ে? বন্ধুদের সাথে। উইথ ফ্রেন্ডস ইন দা মর্নিং। আচ্ছা, তাহলে বাক্য প্রথম থেকে কি হলো? রহিম রিডস ইন স্কুল ইন দা মর্নিং উইথ হিজ ফ্রেন্ডস। আপনি চাইলে এই বাক্যকে লম্বা আরো করতে পারেন, আরো লম্বা করা যায়, কিন্তু শুরুতেই আসলে এত বড় বড় লম্বা বাক্য আপনি যে করতে পারবেন সেটা কি বুঝতে পেরেছেন? যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আরো দুই একটা বাক্য তৈরি করার চেষ্টা করি। আমরা তো এটাকে এই যে দুইটা বাক্য তৈরি করলাম, এই দুইটার বাক্যের মধ্যে কাজ ছিল। এখন বর্ণনা যে বাক্যগুলোর মধ্যে থাকে, আমরা বলেছি বর্ণনামূলক বাক্য তৈরি করার আলাদা বুদ্ধি। যে বাক্যগুলোর মধ্যে কাজ থাকে সেই বাক্যগুলোর তৈরি করার বুদ্ধি একরকম, যে বাক্যগুলোর মধ্যে বর্ণনা থাকে সেই বাক্যগুলোর কাজ অন্যরকম, তৈরি করার কাজ অন্যরকম। এখন বর্ণনা থাকে কেমন? ধরেন যে একটা বাক্য, আমার জামাটি লাল, এই বাক্যের মধ্যে কোনো কাজ আছে না? কি আছে? বর্ণনা আছে। কিসের বর্ণনা? এই যে লাল, লাল জামাটি লাল। কোনটা লাল? আমার জামাটি লাল। আমার জামাটার রং কি, তার বর্ণনা আছে। এখন আমার জামাটি লাল। এখন আমার জামা, এই বাক্যে আমার জামাটি লাল, এই বাক্যের মালিক কে? আমার জামাটি। আমার জামাটি, আমার না, আমার জামাটি। এখন আমার জামাটি কয় নম্বর লোক? আমার জামাটি আমি, আমরা, তুমি, তোমরা, মানে তাহলে কি এটা? 5 নাম্বার লোক। হয় 5 নাহলে 6। তাহলে 5 হতে গেলে কি হবে? 5 হতে গেলে একটা লাগবে। তাহলে আমার জামা কয়টার কথা বলা হচ্ছে? একটা। জামাটি নির্দিষ্ট একটি জামার কথা বলা হচ্ছে, তাহলে কয় নম্বর লোক? 5 নাম্বার লোক। তাহলে আমার জামাটি 5 নাম্বার লোক। আমার জামা ইংরেজি কি? মাই টি শার্ট। আমার জামা, টি শার্ট না, মাই শার্ট কিংবা মাই ড্রেস। এখন এটা করতে গেলে, এখন এবার আমার বর্ণনামূলক বাক্য তৈরি করতে গেলে এখন লাগবে হেল্পিং হ্যান্ড। এখন হেল্পিং হ্যান্ড 5 নম্বর লোকের জন্য কি হেল্পিং হ্যান্ড লাগে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এখন হেল্পিং হ্যান্ড কি কি আছে? আসলে হেল্পিং হ্যান্ড আছে এম, ইজ, আর। 1 নম্বর লোকের জন্য লাগে এম, আর 5 নম্বর লোকের জন্য লাগে ইজ। বাদ বাকি যে 2 নম্বর লোক, 3 নম্বর লোক, 4 নম্বর লোক, 6 নম্বর লোক, প্রত্যেক জনের জন্য লাগে আর। তাহলে মাই ড্রেস
কয় নাম্বার লোক? 5 নাম্বার। 5 নাম্বার। তাহলে 5 নাম্বারের জন্য হেল্পিং হ্যান্ড কি লাগবে? আর না ইজ ইজ। সরি তাহলে মাই ড্রেস ইজ কি? লাল। লাল। লাল ইংরেজি কি? রেড। রেড। তাহলে মাই ড্রেস ইজ রেড। বুঝতে পেরেছেন? জি জি। এবার যদি হয় যে আমি একজন ছাত্র, এই বাক্য ইংরেজি করতে হবে। আমি একজন ছাত্র, এই বাক্যের মধ্যে কি কোনো কাজ আছে? না। ছাত্র কি কোনো কাজ? না। কিসের বর্ণনা আছে? আমার বর্ণনা আমার আছে। বর্ণনা। আমি কি তার বর্ণনা আছে। আমি কি একজন ছাত্র। ছাত্র। তাহলে এই বাক্যের মালিক কে? আমি। আমি কয় নাম্বার লোক? 1 নাম্বার। 1 নাম্বার। তাহলে আমি ইংরেজি কি? আই। আই। এবার লাগবে কি? হেল্পিং হ্যান্ড। Helping hand। হেল্পিং হ্যান্ড কোনটা লাগে 1 নম্বরের জন্য? তাহলে এম। এম। আই এম। একজন ছাত্র। এ স্টুডেন্ট। তাহলে এই বাক্যটা কি হলো? আই এম এ স্টুডেন্ট। তাহলে এখন কি বুঝতে পেরেছেন যে জি জি। বর্ণনামূলক বাক্য কিভাবে করতে হয়? এখন যদি বলা হয় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, এখন এই বাক্যের মালিক কে? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কয় নম্বর লোক? 5 নাম্বার লোক। 5 নম্বর লোক। এখন আগে একবার 5 নম্বর লোক বুঝতে যেয়ে কনফিউজড হয়েছিলেন, আর কনফিউশন আছে? জি না। নাই। তাহলে ডোনাল্ড ট্রাম্প 5 নম্বর লোক। তাহলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট কি কোনো কাজ? ডোনাল্ড ট্রাম্প কি? তার একটা বর্ণনা আছে, তার পেশার বর্ণনা আছে, তাই তো? তাহলে ডোনাল্ড ট্রাম্প 5 নম্বর লোক। তাহলে তার জন্য কি হেল্পিং হ্যান্ড লাগবে? ইজ। ইজ। তাহলে ডোনাল্ড ট্রাম্প ইজ কি? আমেরিকার প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প ইজ আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট। এখন আমেরিকার প্রেসিডেন্ট ইংরেজি কি? প্রেসিডেন্ট অফ ইউএসএ। এখন যদি বলি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে এটা ইংরেজি করতে গেলে আমরা কি করব? তারেক রহমান ইজ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এবার যদি বলি যে সাকিব আল হাসান একজন খুব ভালো খেলোয়াড়, তাহলে এই বাক্যের মালিক কে? সাকিব আল হাসান। কয় নম্বর লোক সাকিব আল হাসান? 5 নম্বর লোক। সাকিব আল হাসান ইজ কি? গুড। ইজ এ গুড প্লেয়ার। এবার যদি বলি যে লিওনেল মেসি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফুটবল তারকা, এই বাক্যের মধ্যে কি আছে? তারকা। তারকা কি কোনো কাজ? না, এটা বর্ণনা। বর্ণনা। কিসের বর্ণনা? এটা ওই যে মেসির বর্ণনা। আচ্ছা, লিওনেল মেসি কয় নম্বর লোক? 5 নাম্বার। 5 নম্বর লোক। তাহলে 5 নম্বর লোকের জন্য হেল্পিং হ্যান্ড কি লাগবে? ইজ। লিওনেল মেসি ইজ কি? সবচেয়ে বড় ফুটবল তারকা। সবচেয়ে বড় ইংরেজি কি? মোস্ট বিগেস্ট। দেন বিগেস্ট সবচেয়ে সহজ শব্দ দেন। লিওনেল মেসি ইজ দ্য বিগেস্ট। কি বিগেস্ট? তারকা। তারকা ইংরেজি কি? স্টার। তাহলে লিওনেল মেসি ইজ দ্য বিগেস্ট ফুটবল স্টার। ফুটবল তারকা বলেছি। তাহলে এই যে বাক্য তৈরি করা, আপনি এখন বুঝতে পারছেন বাক্য তৈরি করা কতটা সহজ? জি স্যার, আগে এরকম ভাবে এবার এটা এগুলো সব করছি কি বর্তমান কালে। অতীতকালে নিয়ে যেতে গেলে পারবেন না। অতীতকাল কখন আসে? যদি আপনাকে বলি ম্যারাডোনা পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল তারকা ছিল, তাহলে এটা কি? এটা ল আছে? অতীতকাল। তাহলে এই বাক্যের মালিক কে? ম্যারাডোনা। তাহলে ই যে ম্যারাডোনা কয় নম্বর লোক? 5 নম্বর। এর 5 নম্বরে বর্তমান কালে কি বসেছিল? ইজ। তাহলে অতীতকালে ইজের জায়গায় কি বলবে? ওয়াজ। ম্যারাডোনা ওয়াজ দ্য বিগেস্ট ফুটবল স্টার। এবার যদি এভাবে হাজারো বাক্য, লাখ লাখ বাক্য, কোটি কোটি বাক্য আপনি তৈরি করতে পারবেন, শুধুমাত্র যদি আপনার সেন্সটা ক্লিয়ার থাকে। যদি আপনার সেন্সটা ক্লিয়ার না থাকে, তাহলে আপনার জন্য আসলে বাক্য তৈরি করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে? ভবিষ্যৎকাল করতে গেলে কি হবে? ভবিষ্যৎকাল করতে গেলেও তো মনে করেন যে একটা উইল লাগাই দিলে ভবিষ্যৎকাল হয়ে যায়। টেন্স বর্তমানকাল একটা ডু, অতীতকাল একটা ডিড, আর ভবিষ্যৎকাল একটা উইল। আর কিছুই না টেন্স। ক্লিয়ার? এত সহজ আপনাকে বোঝাচ্ছি কি? আপনি কি বুঝতেছেন? অনেক ভালো লাগছে, ইংরেজি শিখতে পারবো। ভালো লাগা আসলে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আপনি সহজে শিখতে পারছেন কিনা, আপনার স্বপ্নটা পূরণ করার রাস্তায় আপনি হাঁটতে পারতেছেন কিনা। এখন বাক্য তৈরি করা নিয়ে যে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা কি আপনার আছে? এখনো একটা যন্ত্রণা কিছুদিন হবে, সেটা হলো আপনি এই যে বাক্যের মালিক কয় নম্বর লোক সেটা চিনতে যেয়ে একটু কনফিউশন তৈরি হবে, কিন্তু সেই কনফিউশনও আসলে থাকবে না আপনি যদি একটু চিন্তার জায়গাটা একটু উন্নতি করতে পারেন। তাহলে আমরা আশা করি যে বাক্য তৈরি করার ব্যাপারে আপনাদেরকে একটা মোটামুটি সহজ তরিকার সন্ধান আমরা দিতে পেরেছি। আর বাক্য বড় করা, বাক্য ছোট ছোট বাক্য বড় বড় করার জন্যে বাক্য লম্বা করার খুব সহজ তরিকা আছে।
সেটা তো আমরা একটু আগে একটু দেখানোর চেষ্টা করেছি, আপনারা সহজে কীভাবে বাক্যকে, ছোট বাক্যকে টেনে লম্বা করতে পারেন। আমি খাই, এটাকে যদি প্রশ্ন করতে থাকেন যে আমি খাই, কি খাই, কখন খাই, কোথায় খাই, কিভাবে খাই, কেন খাই, প্রত্যেকটাকে যদি আপনি, প্রত্যেকটা বাক্যকে যদি আপনি এভাবে প্রশ্ন করতে পারেন, বাক্য লম্বা হতে থাকে। এর জন্যে কোনো গ্রামার, কোনো রুলস রেগুলেশনস কিছুই জানার দরকার না। আপনাকে শুধু একটা কাজই করতে হবে, সেটা হলো হার্ট আর নিউক্লিয়াসকে পাশাপাশি বসাতে হবে। আপনি হার্টটা কি বাক্যের মধ্যে সেটা খুঁজবেন, খুঁজে বের করবেন, আর নিউক্লিয়াস কোনটা সেটা খুঁজে বের করবেন। হার্ট কাকে বলছি আপনাকে বুঝে নিতে হবে, নিউক্লিয়াস কোনটাকে বলছি সেটাও আপনাকে বুঝে নিতে হবে। বুঝে হার্ট আর নিউক্লিয়াসকে পাশাপাশি বসায় দিলেই যে কোনো বাক্য তৈরি করার জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটা, সেই ধাপটা আপনি কমপ্লিট করলেন। আর বাদ বাকি বাক্যে যা থাকে সেগুলোর নাম ইনফরমেশন স্ট্যাকিং। সেগুলো সহজে করে ফেলতে পারবেন। কিভাবে করে ফেলতে পারবেন আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। তাহলে আমরা সেন্টেন্স কনস্ট্রাকশনের ব্যাপারে স্পষ্ট একটা ধারণা পেলাম। এখন এই সেন্টেন্সগুলোকে যদি আপনি বলতে পারেন তাহলে সেটা আপনার স্পিকিং, যদি আপনি লিখতে পারেন তাহলে সেটা আপনার রাইটিং, যদি আপনি পড়তে পারেন তাহলে সেটা আপনার রিডিং, যদি আপনি শুনতে পারেন সেটা আপনার লিসেনিং। ক্লিয়ার? এখন যদি এই স্টেপ পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে আলোচনা করব কনফিডেন্স কনস্ট্রাকশন নিয়ে। কারণ কনফিডেন্স কনস্ট্রাকশন না করলে কখনোই আপনি বলতে পারবেন না। আপনি লেখা, শোনা, পড়া পর্যন্ত পারবেন, কিন্তু বলতে চাইলে শুধুমাত্র আপনার কনফিডেন্স কনস্ট্রাকশন করতেই হবে। উইদাউট বিল্ডিং ইউর কনফিডেন্স ইউ উইল নেভার বিকাম অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকার। তাহলে আমরা কনফিডেন্স কনস্ট্রাকশন নিয়ে পরবর্তী ধাপে বিশদ আলোচনা করব।